আজ আমরা পড়ব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কবিতা আফ্রিকা। প্রথমে আমরা কবির সম্পর্কে এসে জেনে নিই। 1861 খ্রিস্টাব্দে 7ই মে কলকাতার বিখ্যাত ঠাকুর পরিবারে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন। রবীন্দ্রনাথ কবিতা, নাটক, ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ ইত্যাদি লিখেছেন। তার কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল সোনার তরী, মানসী, চিত্রা, চৈতালি, গীতাঞ্জলি, গীতালি, গীতিমাল্য ইত্যাদি। তার উল্লেখযোগ্য ছোট গল্প হল ছুটি, দেনা পাওনা, বলাই, কাবুলিওয়ালা, পোস্টমাস্টার, কঙ্কাল, ক্ষুদিত পাষাণ ইত্যাদি। গোরা, ঘরে বাইরে, 4 অধ্যায়, চোখের বালি, নৌকাডুবি তার উল্লেখযোগ্য উপন্যাস। তার উল্লেখযোগ্য নাটক হল ডাকঘর, রক্তকরবী, কালের যাত্রা, বিসর্জন, রাজা ও রানী। গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সং অফারিংসের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পান 1913 খ্রিস্টাব্দে। 1919 খ্রিস্টাব্দে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি নাইট উপাধি ত্যাগ করেন। ভারতবর্ষ এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত তারই লেখা। 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট তিনি পরলোক গমন করেন। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা, বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তঃপুরে। দিশেহারা আদিম যুগে স্রষ্টা নিজের প্রতি অসন্তুষ্ট হয়ে তার সৃষ্টিকে নিখুঁত করার জন্য বারবার বিধ্বস্ত করেছে। স্রষ্টার সৃষ্টিকর্ম মনমতো না হলে সৃষ্টিকে ধ্বংস করে নতুনভাবে গড়তে চান। সৃষ্টিকর্ম মনের মতো না হওয়ায় স্রষ্টা নিজের প্রতি নিজেই অসন্তুষ্ট হন। এখানে কবি আদিম যুগে ঘটে যাওয়া প্লেট টেকটনিক তত্ত্বের প্রতি ইঙ্গিত করেছেন। এর ফলে মূল ভূখণ্ড থেকে আফ্রিকা বিচ্ছিন্ন হয়ে যায়। একেই কবি বলেছেন রুদ্র সমুদ্র মূল ভূখণ্ড থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেছে। বনস্পতি মানে বড় বড় গাছ। সেই বড় বড় গাছের সারি আফ্রিকাকে যেন নিবিড় পাহারায় ঘিরে রেখেছে। কৃপণ অর্থাৎ কিপ্টে, যারা বেশি সঞ্চয়ী তাদের আমরা কি বলি? কৃপণ। আফ্রিকায় আমরা জানি আলো ঠিকমতো পৌঁছয় না, তাই কবি এই কৃপণ শব্দটি ব্যবহার করেছেন। সেই অল্প আলোর অন্তঃপুরে তাকে যেন রাখা হয়েছে। তাকে বলতে কাকে? আফ্রিকাকে। আফ্রিকাকে যেন রাখা হয়েছে। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জলস্থল আকাশের দুর্বোধ সংকেত, প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে, বিদ্রুপ করেছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুবিনী নাদে। সমুদ্র যখন পূর্বাঞ্চলীয় ভূখণ্ড থেকে আফ্রিকাকে বিচ্ছিন্ন করে, তখন অরণ্যের অন্ধকারে নিভৃত অবকাশে আফ্রিকা দুর্গম রহস্য সংগ্রহে ব্যস্ত ছিল। তখন রহস্যময় দুর্বোধ্য প্রকৃতির সঙ্গে পরিচিত হচ্ছিল, তার অন্তর্জগতে ভীতি জাগছিল। সেই ভয়ঙ্কর ভীষণ ভীতিকে হার মানাতে চেয়ে তাকে আফ্রিকা বিদ্রুপ করেছে। প্রকৃতির রহস্যময়তার সাথে একাত্ম হয়ে নিজের প্রকৃতি মায়ের কাছে বিরূপের ছদ্মবেশে করেছে আত্মপ্রকাশ। বিরূপের ছদ্মবেশে সে ভীষণকে বিদ্রুপ করেছে। সে নিজেকে উগ্র বিভীষিকাময় করে তুলে তীব্র শব্দে তাণ্ডব নৃত্য করেছে দুন্দুবি নাদে। সে নিজেকে উগ্র বিভীষিকাময় করে তুলে তীব্র শব্দে তাণ্ডব নৃত্য করেছে দুন্দুবিনী নাদে। দুন্দুবিনী নাদ কথাটার অর্থ হলো যুদ্ধের বাদ্যের শব্দ। হায় ছায়াবৃতা, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ, উপেক্ষার আবিল দৃষ্টিতে এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ
তোমার নেকড়ের চেয়ে এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে, সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ অমানসিকতা, তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধূলি, তোমার রক্তে অশ্রুতে মিশে দস্যু পায়ের কাটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। ছায়াবৃতা শব্দটির অর্থ হলো ছায়া দ্বারা আবৃত, ছায়ায় ঢাকা। দুর্গম অরণ্যে ঘেরা আফ্রিকা, আধুনিক সভ্যতার জ্ঞানের আলো সেখানে ঢুকতে পারে না। দুর্গমতার জন্য আফ্রিকা প্রকৃতির সম্পদ ও বিশ্বের কাছ থেকে লুকিয়ে রাখতে পেরেছে। জঙ্গলাকীর্ণ প্রকৃতি তাকে ছায়াবৃত্ত করে রেখেছে। অত্যাচারী ইউরোপীয় উপনিবেশিকরা তাদের কৃতদাসে পরিণত করার জন্য হাতকড়ি নিয়ে এলো। সাম্রাজ্যবাদী শক্তির হিংস্রতাকে বোঝাতে কবি নখ, যাদের তীক্ষ্ণ নখ, তোমার নেকড়ের চেয়ে শব্দটি ব্যবহার করেছেন। অরণ্য সংকুল হিংস্র পশুদের থেকেও ঔপনিবেশিকদের হিংস্রতা ভয়ঙ্কর। ইউরোপে প্রায় প্রতিটি সভ্য দেশই আফ্রিকার মানুষজনকে পদানত করে রেখেছে। আফ্রিকার সম্পদ লুট করেছে, মানুষগুলোকে করেছে অত্যাচার, চরম অপমান লাঞ্ছনায় নগ্ন অমানসিকতা তারা স্বাক্ষর রেখেছে, ক্ষতবিক্ষত করেছে এই জায়গার মানুষগুলোকে। সাম্রাজ্যবাদী শক্তির অত্যাচারে আফ্রিকার পথের ধুলোয় মিশে যায় সাধারণ মানুষের রক্তঘামে অশ্রুতে পথ পিচ্ছিল হয়ে যায়। সেই কদমাক্ত পথে যেমন হেঁটে গেলে সেই জুতোর ছাপ পড়ে, তার মধ্যে কাদামাটি লেগে থাকে, সেই রকমভাবে এই আফ্রিকার মানুষের রক্তঘামে অশ্রুতে পথ পিচ্ছিল হয়ে গেছে। সেই কর্দমাক্ত পথে যখন শাসকেরা গেছেন, তাদের সেই অত্যাচারী জুতোর তলায় কাদামাটি লেগে রয়েছে। সেই কর্দমাক্ত পথে শোষকেরা চিরস্থায়ীভাবে এঁকে দিয়েছে অপমানের চিহ্ন। সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে। কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। সমুদ্র পাড়ে তাদের নিজেদের দেশে তখন শান্তি বিরাজ করছিল। পাড়ায় পাড়ায় মন্দিরে পুজোর ঘণ্টা বাজছিল, দেবতার উপাসনা চলছিল, শিশুরা মায়ের কোলে নিরাপদে খেলা করছিল। সুন্দরের আরাধনায় কবির সঙ্গীত বেজে উঠেছিল। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিমকাল। এসো যুগান্তরের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। পশ্চিম দিগন্তে অর্থাৎ পাশ্চাত্য দেশগুলিতে ক্ষমতা দখলের লড়াইয়ে মানুষের মধ্যেকার পাশবিক শক্তি বেরিয়ে এসেছিল। প্রদোষকাল মানে সন্ধ্যাবেলা, ঝঞ্ঝা মানে ঝড়। সাম্রাজ্যবাদী দেশগুলো ক্ষমতার লড়াইয়ে লিপ্ত হয়েছিল। ফলে হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ক্ষুধিত পশুর মতো ক্ষমতার লোভে মত্ত সাম্রাজ্যবাদী শাসকেরা রণহুঙ্কারে আকাশ বাতাস কাঁপিয়ে দিয়েছিল। একেই কবি অশুভ ধ্বনি বলেছেন। এই অশুভ ধ্বনি ঘোষণা করেছিল সভ্যতার অন্তিমকাল। মানহারা মানবী বলতে কবি এখানে আফ্রিকাকে বুঝিয়েছেন। সাম্রাজ্যবাদী শাসকরা আফ্রিকার ওপর যেভাবে বর্বরোচিত অত্যাচার, শোষণ, নিপীড়ন করেছে, তার জন্য আফ্রিকার মানহারা মানবীর কাছে কবি ক্ষমা ভিক্ষা করতে বলেছেন। কবির মতে সেটাই হবে সভ্যতার পুণ্যবাণী। এবার আমরা এই কবিতার নামকরণ সম্পর্কে জানার চেষ্টা করব, যে এই কবিতার নামকরণ কতটা সার্থক হয়েছে। আমরা জানি যে কোনো সাহিত্যের নামকরণ একটি গুরুত্বপূর্ণ বিষয়।
নামকরণের মাধ্যমেই পাঠক বিষয় সম্পর্কে একটা ধারণা পেতে পারে। নামকরণ কখনো চরিত্রকেন্দ্রিক, কখনো বিষয়ভিত্তিক, আবার কখনো কবিতার মধ্যকার ভাবব্যঞ্জনাকে কেন্দ্র করে হয়ে থাকে। আমাদের পাঠ্য আফ্রিকা কবিতার নামকরণ কতদূর যুক্তিসঙ্গত এটা এখন আমরা বিচার করে দেখব। আফ্রিকা কবিতায় আফ্রিকার উদ্ভব, তার সামাজিক রাজনৈতিক যন্ত্রণা ও অপমানের ইতিহাসের কথা বলা হয়েছে। বিশ্ব সৃষ্টির আদিমকালে পৃথিবী যখন উত্তাল, সেই সময় মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে জন্ম দিয়েছে আফ্রিকার। অন্ধকার বনস্পতির আড়ালে থেকে নানা প্রতিকূলতাকে জয় করতে শিখেছে আফ্রিকা। সাম্রাজ্যবাদী শক্তি লোহার হাতকড়া নিয়ে এসেছে, তার প্রাকৃতিক সম্পদকে লুট করেছে, মানব সম্পদকে করেছে লুণ্ঠিত পর্যুদস্ত। কবি মানহারা মানবীর দুয়ারে দাঁড়িয়ে ক্ষমা প্রার্থনা করতে বলেছেন। আফ্রিকা শুধু এখানে একটি মহাদেশ নয়, বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদের হাতে নিপীড়িত নিগৃহীত মানবাত্মার প্রতীক। তাই ইতিহাসের পটভূমিকায় কবি রবীন্দ্রনাথ সামাজিক রাজনৈতিক দর্শনের মৌলিকতার ইঙ্গিতবাহী। তাই এই কবিতার নাম আফ্রিকা সার্থক ও তাৎপর্যপূর্ণ হয়েছে বলা যায়।